ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে নয়াপল্টনে। দেশ অস্থিতিশীল করে আগ্রাসন চালানোর লক্ষ্যে দিল্লি বিভাজনের রেখা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বর্তমানে পশ্চাৎপদ চিন্তাধারার মানুষ ভারত শাসন করছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, সাম্প্রদায়িক চেতনার ভারতের শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতায় আশকারা দিচ্ছে। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়া কুৎসা রটাচ্ছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে ভারত উঠে পড়ে লেগেছে বলেও উল্লেখ করেন তিনি। ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিতে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান বিএনপি নেতা। আগরতলায় কূটনৈতিক মিশনের উপর এহেন নজিরবিহীন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন 1961 এর সুস্পষ্ট লঙ্ঘন। সর্বোপরি জনগণ কি চায় এটাকে তারা গুরুত্ব দেয় না। তারা তাদের একেবারে সেই পুরনো ডক্ট্রিন অনুযায়ী পরিকল্পিত সন্ত্রাসের পথে তারা হাঁটতে চায়, আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায়। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নয়াপল্টন এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বিক্ষোভ করা হয়েছে নয়াপল্টনে বিএনপির পক্ষ থেকে। সেখানে বক্তারা মূলত কি বলেছেন, সেখান থেকে কোনো ধরনের আহ্বান জানিয়েছেন কিনা তারা? আচ্ছা, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরার যে আগরতলা যে বাংলাদেশের সহকারী কমিশন, সেখানে যে হামলার প্রসঙ্গে আজকে 11:30টায় রুহুল কবির রিজভী আহমেদ এখানে একটি ব্রিফিং করেছেন। ব্রিফিং এর পরে এইখানে ওনারা একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন একটায়। সেই বিক্ষোভ মিছিলটি শেষ হয়ে বিএনপির নেতাকর্মীরা এখনো তাদের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত আছেন। অর্থাৎ ঠিক একটার সময় এই মিছিলটি হওয়ার পরে সেটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে গিয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে ঘুরে আবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয় শেষ হয়। এটি পৌনে দুইটার দিকে এই মিছিলটি শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন রুহুল কবির রিজভী আহমেদ। তবে মহাসচিব সহ অন্যান্যরা যেহেতু দেশের বাইরে আছেন, অন্য বড় নেতা ছিলেন না। সেইখানে ওনারা যেটা বলেছেন যে রিজভী বলতে চেয়েছেন যে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতি নষ্ট করার জন্য বাইরের অর্থাৎ ভারতের একটি কূটচাল, এবং এই চালের অংশ হিসেবে তারা এই ধর্মীয় সংখ্যালঘুদের উত্তেজিত করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এবং বর্তমানে যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনটাকেই আসলে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এবং উনি অভিযোগ করেছেন ভারতের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকার আসলে একটি সাম্প্রদায়িক সরকার এবং বিভিন্ন সময় ভারতের যে সংখ্যালঘুরা রয়েছেন, বিশেষ করে মুসলমানদের নির্যাতনের সময় ওনারা কাজ করেছেন এবং ওনাদের মুখে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি মানায় না বলে উনি অভিযোগ করেছেন। রিজভী আরো বলেছেন যে ভারতের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার যে সর্বশেষ রাজনৈতিক নির্বাচনের আগে যে রাজনৈতিক বক্তব্য ছিল, সেই রাজনৈতিক বক্তব্য থেকে 63% বক্তব্য ছিল আসলে বিভিন্ন ভারতের মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান যারা আছেন সংখ্যালঘু, তাদের বিরুদ্ধে বলেছেন। এবং উনি একটি তথ্য আন্তর্জাতিক একটি গণমাধ্যমের তথ্য দিয়ে বলেছেন যে 173টি ভাষণের মধ্যে 110টি ভাষণে ছিল আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো। অর্থাৎ গত নির্বাচনে, ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদী এই ধরনের ভাষণগুলো দিয়েছেন। সেই প্রেক্ষিতে উনি বলতে চেয়েছেন যে এই যে নরেন্দ্র মোদীর যে সরকার, সেই সরকার বাংলাদেশের যেই সরকার, এই বাংলাদেশের যে সরকার, সেই সরকারকে সংখ্যালঘু নির্যাতন বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যেই কথা, সেই কথা ভারতের সরকারের মুখে মানায় না। এবং উনি বলছেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলার বিষয়টি অনেকটা কাল্পনিক। এবং উনি আরেকটি কথা বলেছেন যে বাংলাদেশের ভিতরে যে ভারতের যেসব
চর বা দালাল অথবা আওয়ামীপন্থী যারা রয়েছেন তার ভাষায় তারা এই অবস্থাটাকে আরো বেশি ঘনীভূত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সেই যারা এই বাংলাদেশের ভেতরে যারা এই সংখ্যালঘুদের নির্যাতন বিষয়টিকে আগে নিয়ে আসছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার ব্যবস্থা বলছেন। এবং আরেকটি বিষয় বলেছেন যে ভারতের মিডিয়া সরকারি যে পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যাতে বিভিন্ন দেশে বা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বর্তমান সরকারের সুনাম নষ্ট হয়। আরেকটি কথা উনি বলেছেন যে এই মিডিয়াগুলো বা এই যে তথ্যগুলো যাচ্ছে সেগুলো বাংলাদেশের ভেতর থেকে কোনো না কোনো অংশ এটি দেওয়ার চেষ্টা করছেন। আর উনি বলছেন একটি বিষয় জানতে চাই যে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান বিএনপির নেতারা ভারতে হাই কমিশনের যে অফিস রয়েছে সেই অফিসের নিরাপত্তার জন্য। তো এই ধরনের যেহেতু তারা আহ্বান জানিয়েছেন, এটি যদি কার্যকর না হয় পরবর্তীতে কোনো ধরনের পদক্ষেপ নেয়ার মতো ইঙ্গিত কি দিয়েছেন কিনা বিএনপি নেতাকর্মীরা? না, উনি বলেছেন যে শান্তিরক্ষী নিয়োগের বিষয়টি প্রস্তাব করবেন। প্রস্তাব করার জন্য বর্তমান সরকারকে উনি প্রস্তাব দিয়েছে যে ওটা যেন আবেদন করে, আর এর প্রেক্ষিতে কোনো পরবর্তী কর্মসূচি হবে কিনা বা ওনারা কোনো কর্মসূচি দেবেন কিনা বা ঘেরাও সহ অন্যান্য কর্মসূচি দেবে কিনা সে বিষয়ে কোনো কথা বলেনি। তবে উনি এইটি বলেছেন যে এইটি ভারত সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় পরিকল্পিতভাবে বাংলাদেশ সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য আন্তর্জাতিকভাবে এই চেষ্টা চলেছে। এবং আরেকটি কথা যেটি উনি বলেছেন ওই সময় যে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই মানে সংবাদ সম্মেলনের পরে অর্থাৎ 11:30টার সংবাদ সম্মেলনের পরে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বিএনপি দলীয়ভাবে কোনো কর্মসূচি দিচ্ছে কিনা এই ইস্যুতে, অর্থাৎ ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলার ইস্যুতে। তখন উনি বলেছিলেন যে 1টার সময় যে বিক্ষোভ কর্মসূচি যেটি শেষ হয়েছে সে বিক্ষোভ কর্মসূচি হবে এবং পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নেতারা বসে এই বিষয়ে একটি সিদ্ধান্ত দিবেন যে আসলে কোনো কর্মসূচি বা পরবর্তী কি কর্মসূচি আসছে তারা আলোচনা করে জানাবেন। তবে এখনো পর্যন্ত কোনো কর্মসূচি আসেনি। এবং এই যে মিছিলটি হয়েছে বিক্ষোভ মিছিলের পরে অন্য মিডিয়ার সাথে কথা না বলে রুহুল কবির রিজভী সহ অন্যান্য নেতারা তাদের কেন্দ্রীয় অফিসে ফিরে গেছেন। সহকর্মী আরাফাতুর রহমান জানাচ্ছিলেন নয়াপল্টন থেকে। এদিকে এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলার ঘটনা অসভ্যতা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর প্রতিবাদে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। নেতারা বলেন, ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের শত্রুতা নেই। এ ঘটনার জন্য ভারত সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। আর এভাবে ভারত যদি আগ্রাসী মনোভাব বজায় রেখে বিশৃঙ্খলা করতে থাকে সেক্ষেত্রে বাংলাদেশও প্রতিবাদ গড়ে তুলবে বলে সতর্ক করে তারা। বলেন, সব দলকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। দেশে ভারতের গোয়েন্দা বাহিনী এখনও তৎপর বলে জানান তারা। একই সঙ্গে উস্কানি দেয়া থেকে তাদের এখনই থেমে যাওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান ছাত্রনেতারা। নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে, এই একটা মানুষের মৃত্যু পর্যন্ত বাংলাদেশে দিল্লির আধিপত্য আর বিস্তার করতে দেওয়া হবে না। আমরা ভারতকে বলতে চাই, আপনারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। আপনি অর্ডার করবেন আর আমরা চোখ বুঝে দাদা করবো, এটা চলবে না। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন জেলায়ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে চট্টগ্রামের 16 শহর রেল স্টেশনে বিক্ষোভ করেন তারা। এই সময় বাংলাদেশকে নিয়ে কোনো দেশ ষড়যন্ত্র করলে তাদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন বক্তারা। দিল্লি থেকে যত নীল নকশা হবে সবকিছুকে রুখে দেয়া হবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে কুমিল্লার কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা বলেন, ভারতের এমন ধৃষ্টতা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। খুলনায় শামসুর রহমান রোডে ভারতের সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা।
গায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুরে নির্মাণাধীন আধুনিক নৌ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চায়, কিন্তু ভারত যদি পায়ে পড়ে ঝগড়া করে তাহলে বাংলাদেশের মানুষ আর ওই দেশমুখী হবে না। ভারত বন্ধুত্ব সুলভ আচরণ করছে না উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন আরও বলেন, বাংলাদেশকে হেনস্থা করতে থাকলে 18 কোটি মানুষ তা মেনে নেবে না। তাদের মনে রাখা উচিত, বাংলাদেশ ভারতের আশেপাশে থাকা ছোট কোনো দেশ নয়। যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছিল না। আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী, তারা আমাদের না করি, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি, সরকারের কাজই হলো এটা। সিলেটের জকিগঞ্জ সীমান্তের ওপারে ভারতের করিমগঞ্জে একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ীদের আমদানি করা পণ্য আসা বন্ধ রয়েছে। সোমবার দুপুরে শুল্ক স্টেশন দিয়ে কিছু কমলা বাংলাদেশে এলেও পরে আন্দোলনকারীদের বাধার মুখে আর কোনো পণ্য আসেনি। সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশনের সহকারী কমিশনার অসিত কুমার আচার্য জানান, সোমবার সকালে কিছু পণ্য এসেছে, পরে করিমগঞ্জে একটি পক্ষের বাধার মুখে আর কোনো পণ্য বাংলাদেশে আসেনি। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ ইস্যুতে ভারতের শিলচর ও করিমগঞ্জে অস্থিরতা চলছে। বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এমন দাবি করে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংগঠনটির কিছু নেতাকর্মী করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে। বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশের কাছে 135 কোটি রুপি চেয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার। বকেয়া অর্থের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন TSECL। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেবাশিস সরকার গণমাধ্যমকে বলেন, তহবিলে যথেষ্ট পরিমাণ অর্থ না থাকায় এই চিঠি দেওয়া হয়েছে। এদিকে ত্রিপুরার সব হোটেল রেস্তোরাঁ বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে চিন্ময়কে গ্রেপ্তারের জেরে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে সোমবার হামলায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দেবপ্রসাদ অধিকারী, হামলায় জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করার কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন, কারণ সেখানে তো বেশ কিছু উচ্ছৃঙ্খল জনতা উপস্থিত ছিলেন। দেখুন, এখনো পর্যন্ত পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে এবং সেখানে 3 জন পুলিশ অফিসারকে এখনো পর্যন্ত ক্লোজ করা হয়েছে। এই অর্থে পুলিশের একটা গাফিলতি ছিল এবং যেহেতু এরকম একটা ঘটনা, অর্থাৎ বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে পশ্চিমবাংলা, ত্রিপুরা, আসাম এরকম রাজ্যগুলোতে কিন্তু মাঝে মধ্যেই মিছিল মিটিং হচ্ছে এবং তারা এভাবে কিছু কিছু সময় উত্তেজিত জনতা বাংলাদেশ হাইকমিশনের দিকে এগিয়ে যায় এবং সেই হাইকমিশন সেখানে কিন্তু পুলিশের একটা প্রোটেকশন দেওয়ার কথা এবং পুলিশ যেহেতু সেই প্রোটেকশন দিতে পারেনি এবং বাংলাদেশ হাইকমিশনে যে ঘটনাটি ঘটেছে সেটা অনভিপ্রেত, সেই কারণে ইতিমধ্যে 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আরো কিছু গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমরা যেটা সূত্র মারফত পুলিশ সূত্রে জানতে পারছি, প্রায় 50 জনের মতো ওই মিছিল থেকে মানুষ তারা বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাংলাদেশ যে দূতাবাসটি রয়েছে সেই দূতাবাসটিতে ঢুকে পড়ে এবং সেখানে তারা ফ্ল্যাগ নিয়ে টানাটানি করে বাংলাদেশের এবং সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। সে কারণে এখনো পর্যন্ত পুলিশ 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং 3 জন পুলিশ অফিসার, তার মধ্যে একজন ডিএসপি র্যাঙ্কের রয়েছে, কারণ ডিএসপি র্যাঙ্কের যারা পুলিশ অফিসার থাকেন তারা পুরো বিষয়টি মনিটর করেন এবং তারা এই ঘটনাকে তাৎক্ষণিকভাবে যে পরিস্থিতির রূপ দেওয়া, অর্থাৎ পাবলিক মবকে আটকানো এবং তাদেরকে প্রতিহত করা, তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয় সেই ব্যবস্থা ডিএসপি র্যাঙ্কের পুলিশরা করে থাকেন। কিন্তু সেক্ষেত্রে ডিএসপি র্যাঙ্কের এই পুলিশ যিনি ছিলেন তার ব্যর্থতা রয়েছে
এবং সেই কারণেই তাকে ইতিমধ্যে কিন্তু ক্লোজ করা হয়েছে। আমি পরিষ্কার করে বলছি, 3 জন পুলিশ অফিসারকে এখনো পর্যন্ত ক্লোজ করা হয়েছে। দেবপ্রসাদ, একটি বিষয় জানতে চাই যে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস সহ ভারতে বা বিভিন্ন জায়গায় যেসব বাংলাদেশি দূতাবাসের অফিস রয়েছে সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থা এই ঘটনার পর জোরদার করা হয়েছে কিনা? দেখুন এখনো পর্যন্ত যেটা বিষয় হচ্ছে যে এই ঘটনার পরে পশ্চিমবাংলা যে উপদূতাবাস রয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং ত্রিপুরায় তো বাড়ানো হয়েছে, কারণ কেন্দ্র সরকার কিন্তু এ নিয়ে ইতিমধ্যেই তাদের বিবৃতি দিয়েছেন এবং সেখানে তাদের যে এই দূতাবাসের যে রক্ষণাবেক্ষণ, দূতাবাসের এইরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশি ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করা করতে বলা হয়েছে স্টেট গভর্নমেন্টকে। এবং পশ্চিমবাংলার দিকে যদি তাকাই, আমরা পশ্চিমবাংলায় কিন্তু ইতিমধ্যে যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের বাইরে পুলিশি প্রহরা বা নজরদারি আরো বাড়ানো হয়েছে এবং এই ঘটনার পরে যাতে এই ধরনের ঘটনা আর নতুন করে না ঘটতে পারে তার জন্য ইতিমধ্যে কিন্তু সরকারি দিক থেকে যে ব্যবস্থা নেওয়ার তাৎক্ষণিকভাবে সরকার সেই ব্যবস্থা নিয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে। পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এই রিট দায়ের করেন। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদনও জানানো হয়েছে। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আগামী 2 জানুয়ারি সকালে আসামিপক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলামের আদালত এই সিদ্ধান্ত দেন। চিন্ময়ের জামিন শুনানির তারিখ থাকায় এদিন সকাল থেকে আদালত এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। নির্ধারিত সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী উপস্থিত হন, তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী শুনানির জন্য উপস্থিত ছিল না। গত 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। পরদিন চট্টগ্রাম আদালতে পুলিশের সাথে তার অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আজকে আসামিপক্ষের কোনো লোক মামলা শোনার জন্য উপস্থিত ছিল না, অংশগ্রহণ করে নাই, যার কারণে এটা আগামী 2-1 মামলা শুনানি হবে। পুলিশকে অনুরোধ করেছি আদালত অঙ্গনে যে মামলাগুলো হয়েছে সব মামলায় চিন্ময় দাসকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য। গত বছর দেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়, বলছে টিআইবি। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শিরোনামে প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, 2023 সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার হয়েছে 70.9% খানা বা পরিবার এবং ঘুষের শিকার 50.8% খানা। এক বছরে খানাগুলো গড়ে ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ হিসাবে 5,680 টাকা দিতে বাধ্য হয়েছে। গড় ঘুষ প্রদানের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে বলে জানিয়েছে টিআইবি। মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের বছরের বাজেটের 1.43% এবং জাতীয় আয়ের 0.22%। তো আরেকটা বিষয় একই মূলত একই বার্তাটা, সেটা হচ্ছে তদারকির ঘাটতি। আমলা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের অশুভ চক্রের কারণে খাদে দেশের অভিবাসন খাত, অথচ দুর্নীতি না থাকায় ভারত, শ্রীলঙ্কা ও নেপালে এই খাতের অবস্থা অনেক ভালো। শ্বেতপত্র কমিটি বলছে 10 বছরে হুন্ডির মাধ্যমে 13 লাখ কোটি টাকার বেশি লেনদেন করেছে রিক্রুটিং এজেন্সিগুলো। দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক সাজা দিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। ভিসা বাণিজ্যের কারণে অভিবাসন ব্যয় বাড়ছে। নিয়োগকারী দেশের ভিসা কিনে অন্য দেশ ও একে অপরের সাথে প্রতিযোগিতা করে ভিসার দাম বাড়ায় রিক্রুটিং এজেন্সি। ফলে জনপ্রতি অভিবাসন ব্যয় দাঁড়ায় 5 লাখ টাকা পর্যন্ত।
এই বাড়তি টাকার বোঝা চাপে অভিবাসী কর্মীদের উপর। শ্বেতপত্রে বলা হয়েছে জনপ্রতি 2 লাখ টাকা করে হিসেব করলে 10 বছরে পাচার হয়েছে 13 লাখ কোটি টাকার বেশি, যা কিনা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণ ব্যয়ের 4 গুণ। ভিসার জন্য টাকা দিয়েও বিদেশ যেতে না পারা কর্মীদের হিসাব করলে আরেকটি মেট্রো রেল করা যেত। এই সেক্টরের দুর্নীতি কেন দূর করানো যায়নি? এখন যদি মালয়েশিয়ার প্রসঙ্গটায় আসি, সিন্ডিকেশনের লোকগুলোকে ধরে শাস্তিতে আনা, হ্যাঁ, এই কাজগুলো যদি না করি এবং ভবিষ্যতে এই ধরনের সিন্ডিকেশন করা যাবে না, এই জায়গায় যদি আমরা না পৌঁছাই, তাহলে এটা কিন্তু সরকার বদল হবে, কিন্তু অন্যায়গুলো চলতে থাকবে। টিআইবি বলছে শুধু ভিসা এবং ওয়ার্ক পারমিট বাবদ 6টি দেশে বছরে অর্থ পাচার হয় $2.1 বিলিয়ন। 10 বছরে যার পরিমাণ 25 লাখ কোটি টাকা। সিন্ডিকেটের কারণে শুধু অর্থ পাচার নয়, কর্মীরাও ন্যায্য পাওনা পাচ্ছেন না। জাস্ট ফাইলটা খুলে তাদের দেখতে হবে এবং সেখানে কারা জড়িত তাদেরকে চিহ্নিত হবে। তাদের সাথে একটা হচ্ছে যে প্রত্যক্ষভাবে জড়িত থাকেন, আরেকটা হচ্ছে যে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করেন। এই 3টা পক্ষই কিন্তু আপনার আবার সুবিধাভোগী, এরা লাভবান হচ্ছে। যে সুবিধাটা কর্মীদের পাওয়ার কথা, সেই সুবিধাটা এই চক্রটা ভোগ করেছেন। বিপুল প্রবাসী আয় হলেও বাজেটে সবচেয়ে অবহেলিত অভিবাসন খাত। এটিও এ খাতে শোষণের অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছে সফররত IMF-এর প্রতিনিধি দল। এর আগে 2 সপ্তাহের সফরে ঢাকায় পৌঁছায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর 3 সদস্যের দল। সংস্থাটির ঋণের 4র্থ কিস্তি ছাড়ের অগ্রগতির বিষয়ে তাদের এই ঢাকা সফর। সকালে 3 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে যায়। মিশন প্রধান ক্রিস পাপাদাকিসের নেতৃত্বে প্রতিনিধি দলটি 17 ডিসেম্বর পর্যন্ত দেশে অবস্থান করে বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ ব্যাংক ছাড়াও অর্থ মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে IMF প্রতিনিধি দলের বৈঠক করার কথা রয়েছে। IMF-এর দেয়া শর্ত পূরণের ওপর নির্ভর করছে $4.7 বিলিয়ন ঋণের 4র্থ কিস্তি ছাড় হওয়া। বেশিরভাগ শর্ত পূরণের পথে থাকলেও রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রায় বেশ পিছিয়ে রয়েছে NBR। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ তার পরিবারের 8 সদস্যের বিদেশে থাকা স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গত 21 নভেম্বর এই আদেশ দেন। সম্পদ জব্দের আদেশের তালিকায় আছেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, 3 ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং 3 পুত্রবধূ সাবরিনা, সোনিয়া ও ইয়াশা। দুদক আদালতকে এই 8 জনের প্রায় 143 কোটি টাকার বিনিয়োগ, সম্পদ কেনা ও ব্যাংকে লেনদেনের তথ্য জানিয়েছে। দুদক বলছে আহমেদ আকবর সোবহানের পরিবারের কেউ বিদেশে টাকা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেননি। দুদকের আবেদনে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তিরা তাদের মালিকানাধীন কোম্পানির নামে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নিয়েছেন। রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা পাঠানোর জন্য দেশের সব পাবলিক প্রসিকিউটরকে চিঠি দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার এক চিঠিতে 17 ডিসেম্বরের মধ্যে এই তালিকা পাঠাতে বলেছে মন্ত্রণালয়। চিঠিতে বলা হয় 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ের বিশেষ করে 2014, 2018 এবং 2024 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা করা হয়, যা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা নামে পরিচিত। এসব মামলা সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য না থাকায় আইনানুগভাবে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব হচ্ছে না। মামলার তালিকা তৈরিতে দায়িত্বশীল হওয়া সহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চিঠিতে উল্লেখ করা হয়েছে। মামলার তালিকা পাওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করবে মন্ত্রণালয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে 6টি পরিবারকে সমাজচ্যুত করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারগুলো বলছে জমিসহ নানা বিষয়ে বিরোধের জেরে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে সমাজ পরিচালনাকারীরা।
যদিও প্রশাসন বলছে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে সামাজিকভাবে কোনো বিচার ব্যবস্থা আইনসিদ্ধ নয়। ভোলাহাটের বজরাটেক গ্রামের ৭৫ বছর বয়সী আব্দুল হামিদ একাই থাকেন বাড়িতে। রান্নাবান্না দৈনন্দিন কাজও করেন নিজেই। জমি নিয়ে বিরোধের ২ বছর থেকে এক ঘরে তিনি। আমি টাকা নেব, আমি কেন মাটি দেব, এই জন্য আমাকে সমাজ টাকা বাদ করে দিয়েছে। সমাজ টাকা বাদ করেছে এবং আমাকে রমজান মাসে বাদ করেছে। শুধু আব্দুল হামিদ নন, গ্রামের ৬টি পরিবার নানা কারণে সমাজচ্যুত। পরিবারগুলোর সন্তানদের কাজে নেওয়ার ক্ষেত্রেও আছে নিষেধাজ্ঞা। আমি বাটোয়ারা কেস করেছিলাম, তো ওরা আমাকে বিল্ডিংয়ে ডেকে বলছে যে আপনার জমি আপনি পাবেন না। মরল আমাদের বাসির মেম্বার ওই এরকম করে থিয়েছে, কারোর সাথে চলতে দিবে না, কারো লেনদেন করতে দিবে না, ছেলেবেলেরাকে কাজ করতে দিবে না। বজরাটেক জগৎ বেওয়া জামে মসজিদ ঘিরে ১০০ বছর ধরে চালু আছে আলাদা সমাজ, যাদের আছে স্বতন্ত্র বিচার ব্যবস্থা। ৫০০ টাকা ফি দিয়ে অভিযোগ করলে বসে বিচার। ভুক্তভোগীদের অভিযোগ, কেউ বিচার মেনে না নিলে তাকে সমাজ থেকে আলাদা থাকতে বলা হয়। তবে কিছু ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও কাউকে সমাজচ্যুত করার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। পাড়ার মরল সর্দার যারা আছে এই সমাজ ব্যবস্থা বিচার সালিশ তারা করে থাকে, তারা যদি না পারে তাহলে কেন্দ্রে আসে এবং কেন্দ্রে আসে এটা সমাধান হয়। নিয়মকানুন যদি মানতে আপনি যদি না পারেন তাহলে আপনি আলাদা থাকেন, এরকম হয়তো কোনো পানিশমেন্ট হয়তো হয়। এত বড় জামাত যদি একটা কাঠামোর মধ্যে না থাকে, তাহলে তার এই মুঠি চাল নেওয়া হবে না, তাকে সিনসালাত দেওয়া হবে না। কিন্তু তার জন্য নামাজ পড়া, মসজিদে আসা, কবরস্থানে যাওয়া, খাটিয়ে লওয়া, এই কথাগুলো অতিরিক্ত করেছে। এভাবে কাউকে বন্ধ রাখা হয়নি। প্রশাসন বলছে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে সমাজে আলাদা বিচার ব্যবস্থা আইনসম্মত নয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আইনসিদ্ধ বিষয় হতে পারে না, কারণ এরকম কোনো কিছু হলে তো আমাদের এখানে আদালত ব্যবস্থা আছে, আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান হতে পারে যদি অপরাধ ওই ধরনের হয়ে থাকে। জগৎ বেওয়া জামে মসজিদ ঘিরে সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত পরিবার ১৩০০। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই আগস্টের ধাক্কা কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পণ্য রপ্তানি খাত। ৩ মাস ধরে পণ্য রপ্তানিতে ২ অঙ্কের প্রবৃদ্ধি হচ্ছে। এর মধ্যে গত ২ মাসে টানা ৪ বিলিয়ন বা ৪০০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৫ মাস জুলাই থেকে নভেম্বরে দেশ থেকে সব মিলিয়ে ২,০০০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ১১.৩৫% বেশি। শুধু নভেম্বরে ৪১২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই মাসের চেয়ে ১৪.৭৬% বেশি। এসব হিসাবের মধ্যে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের প্রচ্ছন্ন রপ্তানি এবং নমুনা রপ্তানির তথ্য সংযুক্ত রয়েছে। আর এই ছিল আজকের বিরোধীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।